না বাঁচলে বাংলাদেশ বাঁচবে না। সুতরাং জুলাইকে বাঁচানোর জন্য আমাদেরকে যদি আরেকবার মরে যেতে হয় আমরা মরে যাব, কিন্তু জুলাইকে আমরা বেহাত হতে দিব না ইনশাআল্লাহ। হাদি ভাই আমাদেরকে শিখিয়েছে আমরা জান দিব কিন্তু জুলাই দিব না। আমরা সবাই একসাথে ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, আপোষ না সংগ্রাম সংগ্রাম সংগ্রাম, দালালি না রাজপথ রাজপথ রাজপথ, দালালি না রাজপথ রাজপথ রাজপথ, ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। ভোট অবৈধ। বিএনপি অনেক উদার মনের পরিচয় দিয়েছে গণভোটে রাজি হয়। এই গণভোট অবৈধ, গণভোট করতে পারে না। আগে সংসদে আলোচনা হবে, সংসদ সিদ্ধান্ত নেবে গণভোট হবে কি হবে। নিজের পায়ে নিজেই কুড়াল মারার চেষ্টা করছে একটি রাজনৈতিক দল। যদি বাংলাদেশে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ না থাকে, 30টি কনসেনসাসের ভিত্তিতে সংস্কার প্রস্তাব না থাকে, গণভোটের প্রশ্ন অবৈধ হয়, তাহলে শেষ পর্যন্ত থাকবে কি? শেষ পর্যন্ত নির্বাচন থাকে, সরকার থাকে, নিজের গদি থাকে, সবকিছু বড় ধরনের প্রশ্নের সম্মুখীন। দায়িত্বশীল একজন মন্ত্রী বলছে যে আমরা গণভোটে রাজি না হইলে নির্বাচনই হইতো না। এই যে কথাটা বলছে এটা কিন্তু একটা প্রতারণামূলক কথা, অর্থাৎ আপনি এটা বলতে পারেন না। ক্ষতিকার হবে, তাহলে কি ক্ষতি কোনো দলের কুক্ষিগত ক্ষমতা থেকে সরে যেতে হবে? যদি সেই কারণে এটা বাস্তবায়ন না করা হয় তাহলে আমি মনে করি যে আমরা সেই পুরনো জায়গায় ফেরতে যাচ্ছি। আর যদি বলে যে না এটা সাধারণ জনের জন্য উপকারী, রাষ্ট্রের জন্য উপকারী, তার একটা ব্যাখ্যা আমরা চাই। এই ব্যাখ্যাটা দিয়ে তারপর যদি এটা বাস্তবায়ন না করে আমরা মেনে নিতে রাজি আছি। আপনি যে অনেকগুলো সিট পেলে সব পেয়ে গেছেন, আপনি সিট পেলে সবকিছু পেয়ে গেছেন, এটা তো ভাবার কোনো কারণ নাই। আপনি আর বন্দুক রেখে আদালতের উপরে এই যে রিট করলেন হ্যাঁ ভোট না মানে অবৈধ ঘোষণা করার জন্য, আপনি কি এটার ফলাফল বুঝেন? মানে জনগণের কথা বলতেছি, যারা রিট করছে, আপনার যদি এটা রিট যদি এটা কোনোভাবে যদি অবৈধ হয় তাহলে আপনার নির্বাচনটাও আবার অবৈধ হবে, আরেকজনে রিট করবে। আমরা যারা ভোট দিয়েছি, হ্যাঁ ভোট দিয়েছি, প্রায় 5 কোটি ভোটার, এই 5 কোটি ভোটারের কাছে জানতে চাই যে তোমরা কেন ভোট দিলে? জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে কেন তোমরা তোমাদের মতামত দিলে? তোমরা কেন হ্যাঁ ভোটকে জয়যুক্ত করলে, যেটা টোটাল ভোটারের 50%-এর উপরে, অর্থাৎ 66%। তাদের একটা রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে হাইকোর্ট এই রুল জারি করেছে। আমরা আগে ভেবেছিলাম, জানতাম এটি, যেহেতু এই বিষয়টাকে আদালতের কাছে নিয়ে যাওয়া হয়েছে, আদালতের কাছে নিয়ে যাওয়া মানেই আমাদের বাংলাদেশের আদালত সবসময় শাসক দলের মুখের দিকে চেয়ে থাকে। আমরা শেখ হাসিনার আমলে এটি দেখেছি। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু, বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এই নামটির পাশে চুপ্পু শব্দটি এতদিন কেবল একটি ডাক নাম ছিল, কিন্তু আজ এটি এক ভয়াবহ অধ্যায়। আপনি কি জানেন বঙ্গভবনের অতি গোপন কক্ষে বসে এমন এক নীল নকশা আঁকা হচ্ছে যা জুলাই বিপ্লবের 162 জন নিষ্পাপ শিশুর রক্তকে উপহাস করবে? আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান কি কেবল একটি রাজনৈতিক ভাষণ দিয়েছেন, নাকি তার হাতে আছে এমন কোনো রক্তহীন করা তথ্য যা প্রকাশ পেলে? আসসালামু আলাইকুম দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আজকের এই ভিডিওটি সাজানো। ভিডিওর শুরুতেই অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা অলরেডি দেখে ফেলেছেন, দেখেই বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। সবাইকে বলবো আজকের এই ভিডিওটি আপনাদেরকে ধৈর্য সহকারে দেখতে হবে এবং প্রত্যেকটি বিশ্লেষকের বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে শুনতে হবে, তাহলেই আজকের এই ভিডিওর সারমর্ম জানতে পারবেন বা বুঝতে পারবেন। তো চলুন তাহলে কথা না বাড়াই, একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনাগুলো শুনে আসি। তাহলে আমি মনে করি যে আমরা সেই পুরনো জায়গায় ফেরতে যাচ্ছি। আর যদি বলে যে না এটা সাধারণ জনের জন্য উপকারী, রাষ্ট্রের জন্য উপকারী, তার একটা ব্যাখ্যা আমরা চাই। এই ব্যাখ্যাটা দিয়ে তারপর যদি এটা বাস্তবায়ন না করে আমরা মেনে নিতে রাজি আছি। জুলাই সনদ নিয়ে এই যে সংস্কার কমিটি, ঐক্যমত্য কমিটি, এই কমিশন, এই সব হয়েছে, এগুলো তারা সবাই ব্যর্থ হয়েছে। ফাইনালি গিয়ে জুলাই সনদে স্বাক্ষর করছে। সেই জুলাই সনদের নোট অফ ডিসেন্ট ফিসেন্ট অনেক ছিল, সবাই তো সবটা একমত না, দ্বিমত ছিল, থাকতেই পারে। এবং এটা নিয়েও যখন কমপ্লিট হলো না তখন গণভোটের প্রশ্ন আসছে। গণভোটের প্রশ্ন আসার পর জামাত বললো নির্বাচনের আগে গণভোট হবে, বিএনপি বললো যে একই দিনে দুইটা হবে। ফাইন, সিদ্ধান্ত হলো একই দিনে দুইটা হবে। গণভোটের সিপিনি হ্যাঁ এবং না, এবং এর ভিতরে সবই ঢুকানো আছে। মানে যতগুলো সংস্কার চাইছে হ্যাঁ এবং না, হ্যাঁ এবং না হলে তখন নোট অফ ডিসেন্ট থাকে না, কারণ নোট অফ ডিসেন্ট অনুযায়ী তো হয় নাই, হাত বা নাতে আসছি। এখন আসেন তারেক রহমান সাহেব, আই স্যালুট হিম, যে উনি আইসে বুঝতে পারলেন, উনি একটা সময় বলছেন যে আপনারা যেভাবে দানের শীষে ভোট দিবেন ঠিক একইভাবে গণভোটে হাতে আপনারা ভোট দিবেন, এবং সে কারণেই হ্যাঁ এত বিপুল ভোট পেয়ে জয়যুক্ত হয়েছে। এখন আসেন যে এই হ্যাঁ যখন জয়যুক্ত হয়ে গেল এবং সেটা 180 দিনের মধ্যে কার্যকর করবে, এবং তার আলোকে একটা সংবিধান সংস্কার পরিষদ হিসেবে ওত নেওয়ার কথা ছিল, বিএনপি ওতটা নেয় নাই। তারা কি যুক্তিতে নেয় না সেগুলো বলছে, কিন্তু আমি মনে করি আপনি যখন আমাদের তারেক রহমান সাহেব হাতে জয়যুক্ত করলো তার কথার ভিত্তিতে,
তখন আমি মনে করি যে আপনার হাঁকে জয়যুক্ত তার আলোকে আপনার এই সংবিধান সংস্কার করা উচিত। তা না হইলে যেভাবে নির্বাচন হয়েছে সেই নির্বাচন নিয়েই একটা আইনগত মানে জটিলতা তৈরি হবে, এবং তারা যেহেতু এবং ক্ষমতায় 2/3 মেজরিটি পেয়েছে, তারা ঢুকতে পারবে, পার্লামেন্ট চালাতে সবই পারবে, কিন্তু সাংবিধানিক নিয়ম মোতাবেক পারবে না, ওটা বেআইনিভাবে চালাইতে হবে। আর এই প্রতিশ্রুতি দেওয়া যদি গণভোট মোতাবেক যদি সংবিধান সংস্কার করা না হয়, তাহলে সেটার যে কনসিকুয়েন্স কি সেটা আমরা বলতে পারবো না, সেটা সময় বলে দিবে। তবে এখন একটা কথা খুব জরুরি, দায়িত্বশীল একজন মন্ত্রী বলছে যে আমরা গণভোটে রাজি না হইলে নির্বাচনই হইতো না। এই যে কথাটা বলছে এটা কিন্তু একটা প্রতারণামূলক কথা, অর্থাৎ আপনি এটা বলতে পারেন না। এবং আমি মনে করি এই ধরনের কথা পার্টির চেয়ারম্যানের খুব গুরুত্ব সহকারে দেখা উচিত, যে আমি যেখানে বললাম হাতে ভোট দিতে, সেখানে আপনি বলতেছেন গণভোটে ভোট না দিলে নির্বাচন পেতাম না। এই যে কথাটা বললো, এগুলো আমার কাছে মনে হয় তাদের আভ্যন্তরীণভাবে এটা সুরাহা করা দরকার, এক। আর দুই, গণভোটের মূল্যায়ন করা দরকার, কারণ গণভোটটা হইল সবার জন্যে, সবার জন্য। সুতরাং এই গণভোটের মূল্যায়ন করে তার আলোকে সংবিধান সংস্কার করে রাষ্ট্রটাকে চালাই। কারণ এই সংশোধনীতে দেশের কোনো ক্ষতি হবে না, সাধারণ মানুষের কোনো ক্ষতি হবে না, বহির্বিশ্বের সাথে আমার সম্পর্কের কোনো হ্যাম্পার হবে না, কিছুই হবে না। ক্ষতি কার হবে? তাহলে কি ক্ষতি কোনো দলের? কুক্ষিগত ক্ষমতা থেকে সরে যেতে হবে। যদি সেই কারণে এটা বাস্তবায়ন না করা হয়, তাহলে আমি মনে করি যে আমরা সেই পুরনো জায়গায় ফেরতে যাচ্ছি। আর যদি বলে যে না এটা সাধারণ জনের জন্য উপকারী, রাষ্ট্রের জন্য উপকারী, তার একটা ব্যাখ্যা আমরা চাই। এই ব্যাখ্যাটা দিয়ে তারপর যদি এটা বাস্তবায়ন না করে, আমরা মেনে নিতে রাজি আছি। দেশের রাজনীতিতে ভাই উলট পালট হয়ে যাচ্ছে। এখানে আরেক যুদ্ধ চলতেছে তো ভাই, টোটাল যুদ্ধ চলে গেছে আদালত পাড়ায়। সেখানে এই যুদ্ধ মোকাবেলা করতেছে শিশির মনির সাহেব। উনি ওনার দল নিয়ে এটার মোকাবেলা করবে। কি মোকাবেলা? এটা আপনারা সবাই জানেন, গণভোটের অধিকার। গণভোটের অধিকারটা দিতে চাচ্ছে না। ওনারা আদালতের কাছে যায় বলছে এটার অধিকারটা যেন না দেওয়া হয়। আদালত আবার জানতে চাইছে কেন এটাকে অবৈধ ঘোষণা করব না, এটা জানতে চাইছে কার কাছে? নিশ্চয়ই নির্বাচন কমিশনারের কাছে। কিন্তু নির্বাচন কমিশনারের কাছে কেন জবাব চাইবে? জবাব তো চাইবে আমাদের কাছে। আমরা যারা প্রায় 5 কোটি মানুষ গণভোটের পক্ষে ছিলাম, তাদের কাছে জবাব চাইতে হবে। আদালতে ডাকেন সবাইকে, আমরা জবাব দেব। কিন্তু আদালত কি আসলে আমাদের মনের কথা শুনবে নাকি সরকারের কথা শুনবে? এই আদালতকে আমরা ব্যবহার হইতে দেখছি তো ভাই। আপনাদের মনে আছে খায়রুল হকের কথা? হ্যাঁ, 2008 যদ্দূর মনে পড়ে, ওই যে তত্ত্বাবধায়ক সরকারকে নাকচ কইরা দিল, কলমের এক কোচায় না কইরা দিল তত্ত্বাবধায়ক সরকার। তত্ত্বাবধায়ক সরকার মানে একটা নিরপেক্ষ সরকার আসবে, সেই সরকারের মাধ্যমে নির্বাচন হবে। এই সিস্টেমটা ছিল, এই সিস্টেমটাকে বাতিল করে দিল কে? শেখ হাসিনা। এই আদালতকে, আইনকে ব্যবহার কইরা খায়রুল হক সাহেব এটা নাকচ কইরা দিল। আওয়ামী লীগ সরকার যা চাইছে সেটাই কইরা দিছে এই খায়রুল হক। বর্তমানে এই খায়রুল হক কোথায় জানেন আপনারা? অনেকে জানেন, অনেকে জানেন না। জেলখানায় আছে। কেন উনি জেলখানায় আছে? নিশ্চয়ই অন্যায় করছে, অবৈধ কাজ করছে, তাই না? আইনকে ব্যবহার কইরা মানুষের হক ছিনিয়ে নিছে, মানুষের অধিকার ছিনিয়ে নিছে, যার জন্য এখন জেলখানায় আছে। গত 16 বছর যেভাবে আইন, আদালত, প্রশাসন ব্যবহার হইতো সরকারের জন্য, সরকার যেভাবে ব্যবহার করত, এখনো কি সে একই কাজ হবে? না, এটা তো হইতে পারে না। আর এটা হইতে পারবে না কেন জানেন? দেওয়ালের মতো, একদম চীনের প্রাচীরের মতো দাঁড়ায় গেছে শিশির মনির সাহেব, ব্যারিস্টার শাহরিয়ার কবির সাহেব, আরো 6 জন আছে ব্যারিস্টার, সবাই চীনের প্রাচীরের মতো দাঁড়ায় গেছে। ওনারা মোকাবেলা করবে। শিশির মনির সাহেব অলরেডি বইলা দিছে, গণভোট যদি অবৈধ হয় তাহলে জাতীয় নির্বাচন সেটাও অবৈধ ঘোষণা করতে হবে। ঠিকই বলছে না? যাই হোক, আদালতের এই মোকাবেলা আমরা দেখার অপেক্ষা রইলাম। আশা করি আদালতেই সেটার মীমাংসা হবে। হ্যাঁ, আদালতেই সেটা মীমাংসা হবে। আর জনাব ছুপ্পু সাহেব, মানে মহামান্য রাষ্ট্রপতি ছুপ্পু সাহেব, মনে হচ্ছে 12 তারিখে উনি ভাষণ দিবেন। কারণ একটু আগে দেখলাম কোন এক বড় নেতা উনি বলতেছে এই সংবিধান মাইনাই রাষ্ট্রপতিকে রাখা হবে। তার মানে কি? এই সংবিধানে তো রাষ্ট্রপতির বৈধতা আছে 2028 সাল পর্যন্ত। ওই পর্যন্তই মনে হয় থাকবেন জনাব ছুপ্পু সাহেব। 72-এর সংবিধান নিয়েই মেইন প্রবলেম, বুঝছেন? 72-এর সংবিধানটাকে চেঞ্জ করতে দিবে না, ওইটা রাখতেই হবে। 24-এর সংস্কারের মধ্য দিয়া এই সংবিধানকে একটু উলট পালট কইরা যে নতুন সংবিধান হওয়ার কথা, যে নতুন স্বপ্ন আমাদেরকে দেখাইছে, এবং যেটা হ্যাঁ না ভোটের মধ্যে দিয়া গণভোট পাস হয়ে গেছে, হ্যাঁ ভোট পাস হয়ে গেছে, সেটাকে এখন অবৈধ ঘোষণা করার জন্য যে পায় তারা চলতেছে এবং আদালতের কাঁধে বন্দুক রাখা যেভাবে স্বীকার করার চেষ্টা করতেছে, এটা দেশকে অস্থিরতার দিকে নিয়ে যাবে। ওই একই কাজ করছিল তো ভাই গত সরকার। মানুষের মনের কথা বুঝতে চাইতো না, নিজের মন যা চাইতো সেটাই করতো, অথবা পার্শ্ববর্তী দেশ থেকে যেভাবে বইলা দেওয়া হইতো সেভাবেই কাজ করতো। এখন আপনাদেরকে কে কি বইলা দিতেছে, কে কি শিখাই দিতেছে, কারো কথায় কি আপনারা চলতেছেন না নিজেরাই এরকম করতেছেন? আসলে আপনাদের মনের মধ্যে কি আছে কিছুই বোঝা যাচ্ছে না। সবকিছুর জন্য অপেক্ষা করতে হবে, সময় বইলা দিবে। তবে একটা কথা শুধু বইলা যাইতে চাই, আমি আপনাকে বিশ্বাস করছি। হ্যাঁ, আমি আপনাকে বিশ্বাস করছি, এটা আমার কোনো প্রবলেম না, কারণ আমি তো বিশ্বাস করছি। আপনি বেইমানি করছেন, সেটা আপনার প্রবলেম। আমরা হ্যাঁ ভোটও দিছি,
আবার জাতীয় ভোটও দিছি। তার মানে কি জানেন, আমরা একটা ঘোড়া দিছি এবং ঘোড়ার লাগামও দিছি। এই হ্যাঁ ভোট, গণভোটটা মনে করেন লাগাম, আর ওই যে জাতীয় ভোটটা মনে করেন পাগলা ঘোড়া। যে পাগলা ঘোড়া দাবড়াইছিল 16 বছর শেখ হাসিনা, সেই পাগলা ঘোড়া। কিন্তু সেই পাগলা ঘোড়ার জন্য হ্যাঁ ভোটের মাধ্যমে যে লাগামটা আপনাদের হাতে তুলে দিলাম, সেই লাগামটাকে আপনারা ফেলা দিলেন। এই পাগলা ঘোড়া নিয়ে কত দূর যাইতে পারবেন? আমরা যে লাগামটা দিলাম, সেই লাগামটা টাইনা ধরার সুযোগটা আপনারা দিতে চান না, তাই না? লাগামটা নিতে চায় না। হ্যাঁ ভোট মানে লাগাম, লাগাম টাইনা যদি ধরে জনগণ, সেই সুযোগটা আর দিতে চায় না। কারণ যত কিছু ভাই সংস্কার হয়েছে, এই সংস্কারের মধ্যে জনগণকে অধিকার দিয়ে গেছে, এই দেশের মালিক বানিয়ে দিয়ে গেছে জনগণকে। ওই সংস্কারের মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে 72 ওই সংবিধান, যে সংবিধান এই দেশে বারবার ফ্যাসিবাদ জন্ম দিছে, বারবার ফ্যাসিবাদ। যতগুলো সরকার আইছে তাকায় দেখেন বারবার ফ্যাসিবাদের জন্ম হয়েছে। ওই ফ্যাসিবাদের কবর দেওয়ার জন্যই তো হ্যাঁ ভোট দিলাম, গণভোট দিলাম এবং নতুন একটা বাংলাদেশ চাইলাম। জুলাই পর তো একটা নতুন বাংলাদেশ হওয়ার দরকার, কিন্তু আপনারা জুলাইটাকে স্বীকৃতি দিবেন না। কারণ এই জন্যই দিবেন না, আপনাদের ওই একটাই সম্বল 71-এর ওই স্বাধীনতার পক্ষে, স্বাধীনতার পক্ষে। আর ওরা রাজাকার রাজাকার। 24-এর স্বীকৃতি চলে আসলে আর তো রাজাকার বলার সুযোগ থাকে না, যার জন্য 24-কে স্বীকৃতি দেওয়া যাবে না। এই তো মূল পরিকল্পনা। ওই আগে সংবিধান মাইনা ওইভাবেই চলবেন, লাগাম টাইনা ধরার সুযোগ দিবেন না। তা কি হয়? না, তা হয় না। শিশির মনির সাহেব এবং তার যে পুরা টিম আছে ভাই, পুরা টিমের জন্য দোয়া করবেন। তারাই আমাদের অধিকার আদায় করে আইনা দিবে এই আদালত থেকে আমরা ইনসাফ পাবোই পাবো ইনশাআল্লাহ। সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয় এরই মধ্যে অবগত হয়েছেন, হাইকোর্ট থেকে একটি রুল জারি করা হয়েছে, জুলাই সনদ কেন অবৈধ নয়। এই রুল জানতে চাওয়া হয়েছে কার কাছ থেকে? ইলেকশন কমিশন, তারপরে যারা সংস্কার কমিশনের এই জুলাই সনদ বাস্তবায়ন কমিটিতে যারা ছিলেন, যে কেন জুলাই সনদ অবৈধ নয়, তার মানে জুলাই সনদ অবৈধ, হাইকোর্ট এটি মনে করছে। তো এখানে আমাদের একটা প্রশ্ন, হাইকোর্ট যেহেতু জুলাই সনদ অবৈধ মনে করছে এবং এই মর্মে রুলও জারি করেছে, এখন তারা যাদেরকে বাদী করেছে, যাদের কাছে এই রুলটা জানতে চেয়েছে, তো এটা তো তাদের কাছে জানতে চাইবে কেন? আমরা যারা ভোট দিয়েছি, হ্যাঁ ভোট দিয়েছি, প্রায় 5 কোটি ভোটার, এই 5 কোটি ভোটারের কাছে জানতে চাইবে যে তোমরা কেন ভোট দিলে, জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে কেন তোমরা তোমাদের মতামত দিলে, তোমরা কেন হ্যাঁ ভোটকে জয়যুক্ত করলে, যেটা টোটাল ভোটারের 50%-এর উপরে, অর্থাৎ 66%। তাদের একটা রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে হাইকোর্ট এই রুল জারি করেছে। আমরা আগেই ভেবেছিলাম, জানতাম এটি, যেহেতু এই বিষয়টাকে আদালতের কাছে নিয়ে যাওয়া হয়েছে, আদালতের কাছে নিয়ে যাওয়া মানেই আমাদের বাংলাদেশের আদালত সব সময় শাসক দলের মুখের দিকে চেয়ে থাকে। আমরা শেখ হাসিনার আমলে এটি দেখেছি। এখানে পরিষ্কার করে যিনি এই রিট করেছিলেন, যারা এই জুলাই সনদ চান না, সরকারের পক্ষের লোক এক কথায়, তারা একটা বক্তব্য দিচ্ছেন সংবিধানের বিষয়ে, যে আমাদের এই সংবিধানে, 72-এর মহান সংবিধানে এই গণভোট, এই জুলাই সনদের বিষয়ে কথা নাই, কোনো কিছু নাই। রাষ্ট্রপতি কর্তৃক প্রণীত 13/11/2025-এর জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ কেন অবৈধ হবে না, সেই মর্মে 4 সপ্তাহের মধ্যে রুল দিতে বলেছে। এবং আরও একটি গণভোট আদেশ, সেই গণভোট অর্ডিন্যান্স যেটা, সেটাও কেন অবৈধ হবে না, সেই মর্মে রুল জারি করতে বলেছে। অর্থাৎ এর মধ্য দিয়ে জুলাই বাস্তবায়ন সংস্কার আদেশ এবং গণভোট সুপ্রিম কোর্টের বিচারাধীন বিষয় হয়ে গেল। আমরা আশা করি ঈদের পরে কোর্ট খুললে এটা চূড়ান্ত শুনানি হবে। এবং আমাদের মূল গ্রাউন্ড ছিল যে রাষ্ট্রপতি যে অধিকার বলে অর্ডিন্যান্সটা করেছে গণভোটে, সেটা হচ্ছে আমাদের সংবিধানের 93 অনুচ্ছেদে। সেখানে আছে রাষ্ট্রপতি এমন কোনো অর্ডিন্যান্স করতে পারবে না যে বিষয়বস্তু আমাদের সংবিধানে নাই। আমাদের বর্তমান সংবিধানে গণভোটের কোনো বিধান নাই। আর আরেকটা আমরা যে বেসিক রিজনটা বলেছি, কোর্ট প্রাইমা ফেসি কনসিডার করেছে যে 1972 সালের পর থেকে, সংবিধান গৃহীত হওয়ার পর থেকে প্রেসিডেন্ট অর্ডার বলে কোনো কিছু আমাদের রাষ্ট্রের সাংবিধানিক কাঠামোতে নেই। কাজে দুটি কেন ইলিগাল হবে না, এই মর্মে রুল দিয়েছে এবং এই দুইটি বিষয় এখন সর্বোচ্চ আদালতে বিচারাধীন। আমরা মাঝে মাঝে নিজেদের এত বেশি বেকুব লাগে যে আমরা যারা বাংলাদেশের মানুষ, এরা হচ্ছে রাষ্ট্রের বেওয়ারিশ কুকুর, আর সংবিধান হচ্ছে যারা রাষ্ট্র ক্ষমতায় থাকে তাদের মুখের বুলি। তারা যা মুখ দিয়ে বলবে সেটাই সংবিধান। কারণ এই সংবিধানের দোহাই দিয়েই বিগত সময়ে দেখেছি শেখ হাসিনা সবকিছু করেছে সংবিধানের দোহাই দিয়ে। সংবিধানের ভিতরে থেকে মানুষকে তিনি কুকুরের মতো গুলি করে মেরেছেন, মানুষের সমস্ত অধিকার হরণ করেছেন, ভোটাধিকার হরণ করেছেন। ওইগুলো সংবিধানে ছিল না, শুধুমাত্র সংবিধানে দীর্ঘদিন তিনি ক্ষমতায় থাকবেন এই বিষয়টি ছিল। আমরা ওই সময় দেখেছি শেখ হাসিনাকে সংবিধানের সবচেয়ে বড় রক্ষাকর্তা হিসেবে, তার চেয়ে সংবিধান রক্ষাকারী আর পৃথিবীতে কেউ ছিল না। আবার এখন যাদের দেখছি তারাও সংবিধানের সবচেয়ে বড় রক্ষাকারী।
অথচ তারা কি এটি জানে না যে এই যে জুলাই সনদ যদি না থাকে, গণ অভ্যুত্থান কি এই সংবিধানের ভিতরে ছিল? এই সংবিধানের কোথাও গণ অভ্যুত্থান নাই, লেখা নাই। এই সংবিধানের কোনো জায়গায় লেখা নাই যে 2026 সালে এসে ডক্টর ইউনূস তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হবে। এটা কোথাও আছে, লেখা আছে? নাই তো। এই সংবিধানের কোথাও কি লেখা আছে যে 2026 সালে একটা নির্বাচন হবে? নির্বাচন তো সংবিধানের ভিতরে লেখা আছে নির্বাচন হবে 2029 সালে। তাহলে ওইগুলো যখন সংবিধানের ভিতরে নাই, সেগুলো খুব আরাম করে মজা করে উপভোগ করছি। আর সেই সংবিধানের ভিতরেই যখন মানুষের মৌলিক প্রশ্নের ব্যাপার এসেছে, মানুষের অধিকারের ব্যাপার এসেছে, তখন ক্ষমতার লোভে অন্ধ হয়ে যাওয়া এক শ্রেণীর মানুষ তখন সংবিধান খুঁজছে। তাহলে এই সংবিধান কার জন্য? এই সংবিধান তো তাহলে দেখছি স্পষ্টভাবে জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে। তাহলে যে সংবিধান জনগণের বিপক্ষে অবস্থান নেয়, সেটা দিয়ে জনগণ কি করবে? ওটা কি প্রতিদিন ধুয়ে ধুয়ে পানি খাবে? কোনটা করবে? একটা গল্প মনে পড়ে যায়, আমাদের মুরব্বীদের মুখে শুনেছিলাম। আমাদের এই সমাজে যারা বিশেষ করে ক্ষমতার কাছাকাছি থাকেন, তারা ক্ষমতার মোহে এত বেশি অন্ধ হয়ে যায় এবং এত ধূর্ত হয়ে যায় যে তারা ওই যে কোনো একটা পুস্তকের দোহাই দিয়ে তাদের সমস্ত আকাম কুকাম জারি রাখে। গল্পটা এরকম, গ্রামের একজন হতদরিদ্র মানুষ আর একজনের কাছে, ওই গ্রামের মক্কেল সাইজের, অর্থাৎ যিনি ক্ষমতা ব্যবহার করেন, পাওয়ার এক্সারসাইজ করেন, তার কাছে কিছু টাকা পাবেন, টাকা ধার দিয়েছিলেন। তো উনি তো টাকা আর ফেরত দেয় না, বিভিন্ন অজুহাত, টাল বাহানা, এর বাহানা ওর বাহানা, এর সুতো ওর সুতো, এ গ্রন্থের সুতো ও গ্রন্থের সুতো, এরকম দিয়ে টাকা আর দেয় না। পরে এই হতদরিদ্র মানুষ একদিন যে বলছে যে বাজান, আপনি আমার টাকাটা দেবেন কিনা বলেন। তো উনি বলছে যে আমি তো তোমার টাকা দিয়ে দিয়েছি, তুমি মিথ্যা কথা বলো, তোমাকে তো আমি টাকা দিয়ে দিয়েছি। তো বলে কবে টাকা দিলে? তুমি তোমার টাকা দাও নাই বাজান। বলছে আমি তোমার টাকা দিয়েছি, এটা আমি পবিত্র কোরআন স্পর্শ করে বলতে পারি। এর চেয়ে বড় কথা আছে? কোরআন স্পর্শ করে যদি আমি বলি, তাহলে কি তুমি বিশ্বাস করবে যে আমি তোমার টাকা ফেরত দিয়েছি? তো গ্রামের সাধারণ মানুষ, ধর্মভীরু মানুষ বলছে আমি বিশ্বাস করব। তো তাহলে ঠিক অমুক দিন একটা দিন ঠিক হলো, অমুক দিন গ্রামের সমস্ত লোকের সামনে আমি কোরআন শরীফ মাথায় দিয়ে বলবো যে আমি তোমাকে টাকা দিয়ে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, তাই হোক। নির্ধারিত দিনে অনেক লোক জড়ো হয়েছে। জড়ো হওয়ার পরে এই যে মাতব্বর, এই মাতব্বর কি করেছে, একটা বাঁশের লাঠি, বাঁশের চোং যারা আপনারা গ্রামে দেখেছেন, বাঁশের একটা লাঠির ভিতরে যে পরিমাণ টাকা উনি পাবেন, সেই টাকাগুলো ভাঁজ করে ওই বাঁশের লাঠির ভিতরে ঢুকিয়েছে নিচের দিকে। ঢুকানোর পরে তখন ওই বাঁশের লাঠিটা ওই মুরব্বীর হাতে দিয়ে বলছে যে আমি কোরআন শরীফ মাথায় নিয়ে বলছি যে তোমাকে টাকা দিয়ে দিয়েছি, তার আগে তুমি আমার এই লাঠিটা ধরো, নাও লাঠি ধরো। তো যিনি টাকা পাবেন তিনি লাঠিটা ধরেছেন। ধরার পরে এবার ওই ধূর্ত শেয়াল কোরআন শরীফ মাথার উপরে রেখে বলছে, এই যে আল্লাহর কোরআন আমি মাথার উপরে নিয়ে বলছি আমি তোমাকে টাকা দিয়ে দিয়েছি। এবার উনি বলছে ঠিক আছে, আপনি যেহেতু টাকা দিয়ে দিয়েছেন তাহলে আমার আর কোনো কথা নেই, আমি মেনে নিলাম, আমি টাকা পেয়েছি। এবার গ্রামের সমস্ত লোক ধরেছে যে না, আপনাকেও বলতে হবে আপনি টাকা পেয়েছেন কিনা, আপনি টাকা পাওয়ার পরেও কেন আপনি অসত্য কথা বললেন, মাতব্বর সাহেবকে আপনি অপমান করলেন। তো উনি তখন বলছে যে আমি তো টাকা পাই নাই, আমাকে উনি টাকা দেয় নাই। তো বলছে টাকা দেয় নাই, তাহলে তুমি কোরআন শরীফ মাথায় দিয়ে বলো। তখন উনিও কোরআন শরীফ মাথায় দিয়ে বললেন যে উনি আমাকে টাকা দেন নাই, আমি ওনার টাকা পাই নাই। তাহলে কি বুঝলেন এখানে আপনারা? উনি তো টাকা পান নাই, কিন্তু এই যে ক্ষমতার চর্চা যারা করেন, যারা ধূর্ত, এই ধূর্তগুলো কোরআন শরীফও হাতে নিলেন, ওনাকে টাকাও দিয়ে দিলেন বাঁশের লাঠির ভিতরে, পরে টাকা তো নিয়ে নিলেন। আমরা গভীর উদ্বেগের সাথে দেখে আসছি শেখ হাসিনার সময়ে, শেখ হাসিনা যখন সংবিধানের দোহাই দিয়েছে এইভাবে, তখন ওই ধূর্তদের মতো বলেছে হ্যাঁ এটা সংবিধানের ভিতরে আছে, এই যে সংবিধান নাও দেখো, এর ভিতরে খুলে খুলে দেখো। তার নিজের মতো বয়ান সেখানে লিপিবদ্ধ করেছে। আবার এখন যারা, তারাও ঠিক একই কাজ, ওই সংবিধান, এই যে সংবিধানের ভিতরে এটা নাই ওইটা নাই, অথচ ওই সংবিধানের ভিতরেই যা বলছে যে এটা নাই এবং যেটা ভোগ করছে সেটাও কিন্তু ওই সংবিধানের ভিতরেই নাই। এই হলো আমাদের দেশের অবস্থা। আসলে সংবিধান এ সমস্ত কিছুই না। পৃথিবীর সবচেয়ে গণতান্ত্রিক দেশ ব্রিটেন, সেখানে লিখিত কোনো সংবিধান নাই। সেখানে কি কোনোদিন দেখেছেন কাউকে, কোনো সরকারকে জোর করে 17 বছর ক্ষমতায় থাকা, সে দেশের নাগরিককে কুকুরের মতো গুলি করে মারা, বিরোধী মতকে দমনের জন্য আয়নাঘর, গুম, খুন এগুলো তৈরি করা? কোনোদিন সে দেশে দেখেছেন একটা দল চাঁদাবাজি করে, এইভাবে সীমাহীন চাঁদাবাজি করে, লুটপাট করে, কেউ চাঁদা না দিলে তার বাড়িঘর ভাঙচুর করে, ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করে, তাকে হত্যা করে? কোনোদিন দেখেছেন সেখানে যে বিরোধী দলের বিরোধী মতের মানুষের মেয়ে ছেলেদেরকে ঘর থেকে বের করে এনে ধর্ষণ করে, গলা কেটে হত্যা করে? এটা দেখেছেন? সেখানে কোনোদিন এই ধরনের এই সংবিধান 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 এই জাতীয় কথা শুনেছেন? শুনেন নাই তো, শুনবেন না। কিন্তু
আমাদের দেশে সবচেয়ে বেশি সংবিধানের দোহাই দেওয়া হয় এই বাংলাদেশে, এবং এই বাংলাদেশের মানুষই সবচেয়ে বেশি সংবিধানের চাপায় পরিপিষ্ট হয়। আপনি যে অনেকগুলো সিট পেলে সব পেয়ে গেছেন, আপনি সিট পেলে সবকিছু পেয়ে গেছেন, এটা তো ভাবার কোনো কারণ নাই। আপনি আর বন্দুক রেখে আদালতের উপরে এই যে রিট করলেন হ্যাঁ ভোট না মানে অবৈধ ঘোষণা করার জন্য, আপনি কি এটার ফলাফল বুঝেন? মানে জনগণের কথা বলতেছি, যারা রিট করছে, আপনার যদি এটা রিট যদি এটা কোনোভাবে যদি অবৈধ হয়, তাহলে আপনার নির্বাচনটাও আবার অবৈধ হবে, আরেকজনে রিট করবে। কারণ আপনার তফসিল কিন্তু একটা, আমরা যেটাকে শিডিউল বলি, নির্বাচন তফসিল একটা, সেখানে লেখা আছে কোন বিধানের বলে কোন আদেশের বলে নির্বাচনের আয়োজনটা করতে হয়েছে। যেহেতু এটা নিয়মতান্ত্রিক নির্বাচন নয়, এটা 29 সালের নির্বাচন নয়, সুতরাং এটাকে একটা ফরম্যাট দিতে হয়েছে। এখন আপনি যদি বলেন ওইটা ঘোষণা করতে হবে অবৈধ, তাহলে এই যে রিট করার জন্য হঠকারী সিদ্ধান্ত, বিএনপি কি কোনোভাবে উদ্যোগ নিয়েছে যে না, বা স্পষ্ট করছে যে না, এইসব রিট টিটের সাথে আমরা নাই, আমরা যা বলার হ্যাঁ ভোট সম্পর্কে জনগণের ভোটের প্রতি সম্মান রেখে আমরা এটা পার্লামেন্টে আলোচনা করে শপথ নিতে হলে নিব, শপথ নেওয়ার যৌক্তিকতা থাকলে আমরা সেটা দেখবো। অবশ্যই আমরা মানুষের হ্যাঁ ভোটকে সমর্থন জানাবো বা সম্মান জানাবো। এখন এগুলো যদি না বলে বিএনপি, এই যে আপনি বললেন সবাই চুপ করে আছে, আপনি চিন্তা করে দেখেন বিএনপির মতো দায়িত্বশীল জায়গা থেকে কিসের এটা কি জানি গণভোট, গণভোট নামে কিছু এই কথাটা বলার কথা। বিএনপি প্রস্তাবে তো গণভোট হয়েছে, বিএনপি তো বলছে যে ঠিক আছে গণভোট দিতে দেন, আয়োজন করেন, কিন্তু গণভোটটা একই দিনে করেন। আপনি শপথটা নেওয়ার পর যদি এই কথা বলেন, তাহলে আর তাহলে এই কথা আপনি কার জন্য বলছেন, কার খুশির জন্য বলছেন? মেজর হাফিজ সাহেব উনি বিএনপি দুঃসময় বিএনপিকে ছেড়ে চলে যায়, ওইখানে গিয়ে ষড়যন্ত্র করে, ওইখানে গিয়ে দল গঠন করে, ওইখানে গিয়ে সাকিব আল হাসানকে ডাকি নিয়ে আসেন। আপনি এত বিতিকিচ্ছা করার পর তাকে আপনি আবার দিলেন, দিয়ে এখন সে বললো কি আমরা বিপদে পড়ে হ্যাঁ ভোট মেনে নিয়েছি। হ্যাঁ ভোটের কথা তো আমরা হ্যাঁ না বলতাম, তাহলে নির্বাচনে দিত না, তাহলে এটা জাতির সাথে একটা প্রতারণা হলো না? তাহলে নিজের কথা তো নিজেই বলে দিতেছে। এখন তো আপনার গণভোটে মীমাংসা হয়নি, আপনার আদেশ নিয়ে দৌড়াচ্ছেন কেন? আদেশই তো মীমাংসা হয় নাই। আদেশ আপনি ধরেন রাষ্ট্রপতিকে মানবেন, কিন্তু এখন আপনি রাষ্ট্রপতির যে সাংবিধানিক সংস্কার পরিষদের যে আদেশের বলে নির্বাচন হলো, হ্যাঁ ভোটে নির্বাচন হলো, আপনি সেটা এখনো মীমাংসা করেন নাই। তাহলে আপনার কাছে আমার কাছে কি কোনো কমফোর্ট জোনে যাওয়ার সুযোগ আছে যে সরকার শেপ নিয়েছে বা এই সরকার অনেক শক্তিশালী প্রয়োগ করতে পারে, আসন অনেক পেয়েছে, সরকার গঠন করেছে, কিন্তু আমার কথাটা হলো এটা যে কোন দিকে শেপ নেবে? কারণ অনেকগুলো একটা পার্লামেন্টে যখন আপনার শপথ অনুষ্ঠান হয়, একটা বিয়ের অনুষ্ঠানে আপনি দুই ধরনের বিয়ে পড়ালেন, এটা হবে? কাজী সাহেব, কাজী একজন, পাত্রী একজন, পাত্র একজন, বিয়ে পড়ানোর ধরন দুই রকম, বলেন। তাহলে আপনি আজকে যদি পারতেন, যদি মানে এনসিপি কে বা জামাত জোটকে যদি আপনি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়া থেকে বিরত রাখতে পারতেন, তাহলে একটা কথা ছিল। তারা বলেছে আমরা শপথ নিলে দুইটাই নিব। কেন তারা বলেছে এটা? কারণ তার মধ্যরাতে তাদেরকে দাওয়াত পাঠানো হয়েছে, সে দাওয়াত কার্ড আমার কাছেও আছে, সে দাওয়াত কার্ডে পাঠানো হয়েছে আগামীকাল দুটি শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, সকল পার্লামেন্ট মেম্বারের কাছে এটাই গেছে, যার কারণে তারা সেদিন বলেছে যে আমরা শপথ নিলে দুইটা নিব, না হলে একটাও নিব না। আচ্ছা, এখন এই শপথ যদি অবৈধ হয়, তাহলে এই শপথটা পড়ানোটা যদি অবৈধ হয়, তাহলে এটার জন্য তো আপনার সিসি দায়ী। খেয়াল করেন, যদি অবৈধ হয় আপনি পড়ালেন কেন? এখন কাজী যদি মনে করে যে কি বিয়ে পড়ানোর নিশ্চয়ই কোনো বাধ্যবাধকতা আছে, বিদেশে দুইটা প্যাটার্নে বিয়ে পড়াইছে, শপথ বাক্য পড়াইছে, কিন্তু এখন আপনি বলেন যে এখন যদি এটা অবৈধ হয় বিএনপির ভাষায়, তাহলে তো প্রশ্ন উঠবে এই অবৈধ কাজটা করলো কে? যারা পড়ছে তারা অপরাধী, যে পড়াইছেন শপথ তিনি তো অপরাধী। তাহলে আপনি দেখেন যে কতগুলো তালগোল পাকাচ্ছে। আবার আসেন, আপনি সাংবিধানিক আদেশ যদি না মানেন, তাহলে তো আপনার নির্বাচনটা লিগ্যালাইজ হচ্ছে না, তাহলে তো আপনাকে আবার ওই জায়গায় ফিরতে যাচ্ছে। আপনি আবার দেখেন হিন্দুদের ভিতরে সবচেয়ে আমাদের ভারত বিরোধী যেটা বলে দেশপ্রেমিক নেতা, তার ভিতরে উল্লেখযোগ্য হল দাদা গয়েশ্বরচন্দ্র রায়। কিন্তু আপনি দেখেন দাদা গয়েশ্বরচন্দ্র রায়কে মন্ত্রিসভায় ছাই দেওয়া হলো না, উনি বলে দিচ্ছে যে আমি মৃত্যুর আগ পর্যন্ত মন্ত্রিসভায় যাবই না। কতটা হতাশার প্রশ্নের সাথে উনি এটা বলতে পারেন? জাস্ট ক্যান ইমাজিন। আমি এটা বিএনপির জন্য ছেড়ে দিচ্ছি আপনার প্ল্যাটফর্মের মাধ্যমে বক্তব্যগুলো, যদিও দীর্ঘায়িত করার ইচ্ছা ছিল না আমাদের আলোচনা, কিন্তু আলোচনা যখন উঠে আসলে শেষ করতে পারে, খুবই ক্লান্ত, সারাদিন পরিশ্রম করে আসছি 12টায়, এসে খেয়ে যোগ দিয়েছে 50 মিনিট হয়ে গেছে, কিন্তু ছাড়তে মন চাচ্ছে না। কিন্তু আমি বলতেছি বিএনপি তুমি বুঝো, তোমার জন্য এখানে অনেক মেসেজ আছে নেয়ার, তুমি গিয়ে খালি ওই হাসনাতকে, তারপরে নাহিদকে, শুধুমাত্র মানে জামাতের আমির সাহেবকে, তারপরে ওই যে ব্যারিস্টার ফুয়াদকে গালাগালি করে তুমি কিন্তু খুব কিছু অর্জন করতে পারবা না। তোমাকে রাজনীতির গভীরে ঢুকতে হবে, ওদের কাছে রাজনীতি আছে। ব্যাপারটা হলো যে কি, এখন ওই যে রাজনীতির কথা বললাম, যে ওদেরকে গালাগালি করে ওদেরকে ইয়ে করে, এটার খুব বেশি ফলাফল আসবে না। রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবিলা করতে হবে। আপনি সেই পুরানো কথা, পাকিস্তানের প্রোডাক্ট পাকিস্তানে যা, তারপরে মুক্তিযুদ্ধের চেতনা, তারপরে গিয়ে হলো যে কি আমরা ইনক্লুসিভ রাজনীতি করতে চাই, সবাইকে নিয়ে রাজনীতি করতে চাই, এটা হলো এখন বিএনপির কাছে রাজনীতি, বিএনপি গড়ানোর কাছে রাজনীতি। তাহলে আপনি চিন্তা করেন যে 54 বছর পরে এই রাজনীতিটা, একই রাজনীতিটা আর কতদিন যাবে? যদি যায় তাহলে অবশ্যই তারা করুক, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আমার কথাটা হলো যে কি, ওদের কাছে হলো পরিবর্তনের বাংলাদেশ। খেয়াল করেন কি পরিবর্তনের বাংলাদেশ, যে আমরা একটা জিনিস বাংলাদেশ চাই, প্রথম পরিবর্তন, যে
যে মানে এনসিপি বা এই যারা বলছে তারা বলছে যে কি সবসময় কৃষকের ছেলেও প্রধানমন্ত্রী হওয়ার স্কোপটা থাকতে হবে। খেয়াল করেন, এই বিগত 54 বছরে এই রাজনীতিটা বাংলাদেশে ছিল। তাহলে নতুনত্ব আমাকে যদি কেউ প্রশ্ন করে যে নতুনত্ব, আরে ভাই নতুনত্ব আমাকে প্রশ্ন করলে যে কি নতুনত্ব তাইলে করবে তারা, তাদের রাজনীতি কি? তাদের রাজনীতি এটা, তাদের রাজনীতি পরিবারতন্ত্রের বাইরে, এটা নতুন। আর আপনি যখন ইনক্লুসিভ নির্বাচনের কথা বলবেন তখন আবার হাসিনা জয় আর পুতুল। দর্শক আশা করি সবগুলো ভিডিওই দেখেছেন এবং সকল বিশ্লেষকদের বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে আপনারা শুনেছেন। তো প্রত্যেকটি বিশ্লেষকের বিশ্লেষণগুলো শোনার পরে আপনারা কি জানলেন বুঝলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আজকের এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টার যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এ ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।